আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ডট টিভির স্পোর্টস লাইভে। আজকে বহুল প্রতীক্ষিত এবং বহুল আলোচিত বিপিএল 2025-এর প্রথম দিনের দুটা ম্যাচ হয়ে গেছে এবং প্রথম দিনে দুটা ম্যাচে কেমন করেছে, মাঠের খেলা কেমন হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন এবং আপনারা জানেন। যদিও কিছু আলোচনা ছিল, কিছু সমালোচনা ছিল, টিকিটিং এর বিষয়টা নিয়ে আসলে কিছু শোরগোল হয়েছিল, উচ্চবাচ্য এবং বিশৃঙ্খলা আসলে সৃষ্টি হয়েছিল মিরপুরের মাঠের আশপাশে। তবে শেষ পর্যন্ত খেলা যখন গড়ালো তখন কিন্তু সবকিছু এক নিমিষে একদম উবে গেল এবং মাঠের খেলাটা আসলে দর্শকরা মাঠের বাইরে যেই ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলো কিন্তু ভুলে গেল। মিরপুরে আসলে রান হয় না, মিরপুরের মাঠে রান হয় না, এটা আমরা সবাই জানি। মিরপুরের পিচে রান হয় না, কামিনীর পিচে আসলে অত ভালো রান দেখা যায় না। টি-টোয়েন্টি খেলা আসলে চার ছক্কার খেলা, এই চার ছক্কা ছাড়া আসলে টি-টোয়েন্টি ম্যাচ জমে না। আর মিরপুরের মাঠে যেহেতু রান হয় না সেহেতু হয়তোবা সবাই ধরে নিয়েছিল হয়তোবা মাঠের খেলা, এই যে মাঠের বাইরের ঘটনাগুলোর পরে মাঠের খেলা প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাব কিন্তু পড়েনি। মিরপুরের মাঠে গামিনীর পিচে মানে রান হয়েছে এবং দুর্দান্ত রান হয়েছে। প্রথম ম্যাচে দুবার রাজশাহী এবং বরিশালের যে ম্যাচটা হয়েছে একদম দেখার মতো ম্যাচ ছিল, উপভোগ্য ম্যাচ ছিল, 6-4-এর ফুলঝুরি ছিল। আর পরের ম্যাচটাও দুর্দান্ত ছিল প্রথম ইনিংসে। প্রথম ইনিংসের কথায় যদি আসি, প্রথম ম্যাচের কথায় যদি আসি, প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী আসলে প্রথমে ব্যাট করে এবং যদিও তারা প্রথমে আর্লি উইকেট হারায়, তবে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি যে ইনিংসটা খেলেছেন আসলে দুর্দান্ত। দুর্বার রাজশাহীর নামের মতো। বলা হচ্ছিল যে দুর্বার রাজশাহী আসলে বরিশালের সাথে পাত্তাই পাবে না, তবে প্রথম দিকে যে ম্যাচটা আমরা দেখেছি এবং দুর্বার রাজশাহীর যে পারফরমেন্স, ইয়াসির আলী রাব্বির যে পারফরমেন্স আসলে চোখে দেখার মতো, আলোচনা করার মতো। ইয়াসির আলী রাব্বির কথা বিশেষ করে বলতেই হবে। ইয়াসির আলী রাব্বি 94 রান করেছেন, হয়তো বা দুটা বল থাকলে কিংবা একটা বল থাকলে তিনি কিন্তু তিনি শতকের দেখা পেতেন এবং 200 স্ট্রাইক রেটে 94 রান করা চারটিখানে কথা নয়। ওদিকে যদি বলেন এনামুল হক বিজয় কিন্তু দুর্দান্ত খেলেছেন, যদিও তার স্ট্রাইক রেট ছিল 127, 64 কিংবা 65 রান করেছেন। তারপরও তার ইনিংসটাও কিন্তু ক্রুশাল বলা যায়, কারণ তিনি সঙ্গ দিয়েছেন পুরো ম্যাচে ইয়াসির আলী রাব্বিকে। যদিও প্রথম দিকে আসলে ইয়াসির আলী রাব্বির থেকে রানটা বেশি ছিল বিজয়ের, তবে যখন দেখা গেল যে ইয়াসির আলী রাব্বি বিজয়ের থেকে ম্যাচটা নিয়ে নিচ্ছেন এবং তিনি মারমুখী ভঙ্গিতে আসলে খেলছেন, তখন থেকে কিন্তু আবার ওদিকে এনামুল হক বিজয় কিন্তু দেখে শুনে খেলছিলেন এবং তার ব্যাটিং স্ট্রাইক রেটটা একটু স্লো হয়ে যায়, তবে কাজের কাজটা কিন্তু করেছেন ইয়াসির আলী রাব্বি 94 রানে প্রথম ম্যাচে। এবং আমার মনে হয় যে ইয়াসির আলী রাব্বি বিপিএল এ তার সর্বোচ্চ এবং সবচেয়ে সেরা ইনিংসটা কিন্তু তিনি খেলে ফেলেছেন ইতিমধ্যে প্রথম ম্যাচের মাধ্যমে। তো প্রথম ম্যাচে প্রথম ইনিংসে দুর্বার রাজশাহী 197 রান সংগ্রহ করে এবং 198 রানের টার্গেট, যেটা মিরপুরের পিচে একদম বড় একটা টার্গেট এবং টি-টোয়েন্টিতে অবশ্যই একটা বড় টার্গেট বলাই যায়। এবং যেহেতু বরিশালের টিমটা এবার সবচেয়ে বেশি শক্তিশালী, নাম এবং দামের বিচারে, সবকিছুর বিচারে আসলে বরিশাল দলটা সবচেয়ে শক্তিশালী, সবাই যেটা বলছিলেন এবং বলে আসছেন। তবে বরিশালের যখন তারা নামলেন এবং প্রথমে শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল খান, কিন্তু তারপরে কিন্তু আর টিকতে পারলেন না। তামিম ইকবাল আউট হয়ে গেলেন। শান্ত আসলে প্রথমে একদম গোল্ডেন ডাকে আউট হয়েছেন, তারপরেই বরিশালের বিপদটা আসতে শুরু করে এবং তারপরে তামিম ইকবালও তেমন ভাবে শুরু করতে পারেনি, যদিও ছক্কা দিয়ে তিনি তার ইনিংস শুরু করেছিলেন, তবে শেষ পর্যন্ত 7 রান করতে পেরেছেন ক্যাপ্টেন। আর তারপরে মুশফিকুর রহিমও তেমন ভালো করেনি, 11 বলে 13 রান করেছেন।
এরপরে আমরা দেখেছি চেষ্টা করেছিলেন বরিশালের আরো এক বিদেশি তারকা যাকে নিয়ে অনেক হাইপ উঠেছে। এর আগের বিপিএল আসলে বরিশালকে শিরোপা জেতানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কায়েল মায়ার্স। তিনি কিন্তু বিধ্বংসী হয়ে উঠছিলেন, তবে তার একটা বল এজ হয়ে আসলে উপরে উঠে গেল এবং তিনিও ক্যাচ ফিরলেন। 4 উইকেট একদম খুব দ্রুত হারিয়ে ফেললেন। মনে হচ্ছিল যে বরিশাল হয়তো বা ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন, বড় রানের ব্যবধানে দুর্বার রাজশাহীর কাছে আসলে হারতে যাচ্ছেন। শেষ পর্যন্ত সেটা হয়নি। বরিশাল কামব্যাক করেছে এবং কামব্যাক করেছে। এখানে ক্যাপ্টেন তামিম ইকবালকে প্রশংসা করতেই হয়। এক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রে তিনি নামালেন শাহিন শাহ আফ্রিদিকে। প্রথমে যদিও মাহমুদুল্লাহ রিয়াদ নামলেন, তারপর শাহিন শাহ আফ্রিদি নামলেন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহিন শাহ আফ্রিদি একদম ঝোড়ো ব্যাটিং করেছেন। শাহিন শাহ আফ্রিদি ম্যাচটা তুলে দিয়ে গেছেন, তারপরে সেটার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন আসলে ফাহিম আশরাফ, যিনি কিনা পাকিস্তানের একজন ক্রিকেটার। তিনিও কিন্তু দুর্দান্ত খেলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে দুর্দান্ত খেলেছেন। 54 রান করেছেন, 257 মতো স্ট্রাইক রেট এবং মাহমুদুল্লাহ রিয়াদকে তো অবশ্যই এই ম্যাচের জয়ের নায়ক বলা যায়। যেভাবে খেলেছেন 200-এর উপরে স্ট্রাইক রেট ছিল, 52 রান করেছেন, দলকে শেষ পর্যন্ত নিয়ে গেছেন এবং দলকে জয় এনে দিয়েছেন। 4 উইকেটের একটা জয় বরিশাল পেয়েছে। 198 রানের টার্গেট ছিল, 11 বল বাকি থাকতে বরিশাল জয় এনে দেয়। মানে প্রথম ম্যাচটা দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালে যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটা আসলে আমার মনে হয় যে বিপিএল এর ইতিহাসেও এক প্রকার সেরা ম্যাচ বলা যায়। বরিশাল যেভাবে 198 রান চেজ করেছে প্রথমে ব্যাকফুটে গিয়েও, এটা প্রশংসার দাবিদার। সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে। অবশ্যই শাহিন শাহ আফ্রিদির এখানে অবদান আছেন। ফাহিম আশরাফ, যিনি কিনা 6-4-এর বন্যা বসিয়ে দিয়েছিলেন, তার তো অবশ্যই অবদান আছে। এক্ষেত্রে আমরা এই ম্যাচটা আসলে দুর্দান্ত ভাবে দেখেছি এবং আমরা উপভোগ করেছি। বিপিএল টি-20 ম্যাচ যেরকম হয় এবং টি-20 ম্যাচ যেভাবে খেলতে হয়, যেই মেজাজে খেলতে হয়, আমরা দুইটা দলের কাছ থেকে কিন্তু সেই রকম ম্যাচ দেখেছি। এখন আমরা চলে যাই পরের ম্যাচে। ঢাকা ক্যাপিটালস, যারা কিনা এই বছর বরিশালের পর যদি বলতে হয়, বরিশাল রংপুরের পর যদি ফেভারিট বলতে হয়, তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস আছে। আপনারা জানেন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, তিনি এই হাইপটা তুলেছেন এবং তাদের দলেও কিন্তু ভালো ভালো ক্রিকেটার আছেন। তবে সেকেন্ড ম্যাচটা ঢাকা টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে রংপুর রাইডার্স কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলে এবং তারা 191 রানের সংগ্রহ করে। সেখানে ইফতেখার আহমেদের একটা ভালো ইনিংস ছিল, 49 রান তিনি করেছেন। স্ট্রাইক রেটটাও ভালো ছিল এবং বলা যায় সোহানের কথা, নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সিটা ভালো করেন, কিপিংটা ভালো করেন। আজকে ব্যাটটাও কিন্তু ভালো করলেন, ব্যাটিংটা করলেন। 11 বলে 25 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং মূলত এই তার বিধ্বংসী ইনিংসের মাধ্যমেই কিন্তু একটা ভালো স্কোর করতে পারে এবং 191 রান সংগ্রহ করতে পারে রংপুর রাইডার্স এবং 192 রানের টার্গেটে। আসলে এটা একটা বড় টার্গেটই বলা যায়, যদিও আগের ম্যাচটায় চেজ হয়েছে 197 রান। আশা করা হচ্ছিল এই ম্যাচেও হয়তো বা চেজ হবে এবং চেজ হচ্ছিল। প্রথম উইকেট প্রথম পার্টনারশিপে আসলে লিটন দাস এবং তানজিদ তামিম দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছিল হয়তো বা, এবং মেরে খেলছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। মনেই হচ্ছিল প্রথম দিকে আসলে ঢাকা খুব সহজে জিতে যাবে, কিন্তু তারপরে আসলে রংপুর রাইডার্সের বোলাররা ভালো করতে থাকেন এবং শেষ পর্যন্ত লিটন দাসও কিন্তু তেমন ভালো রান করতে পারেননি। স্ট্রাইক রেটটা অত ভালো ছিল না, 117 স্ট্রাইক রেটে করেছেন হয়তো বা 27 কিংবা 30 রান। তানজিদ তামিমও যদি একটা স্টার্টিং পেয়েছেন, কিন্তু তিনি তার স্টার্টিংটা ধরে রাখতে পারেননি এবং শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 40 রানের ব্যবধানে হেরেছে, 151 রান সংগ্রহ করতে পেরেছে। যদিও 151 রান এই পিচে
এখনকার যেই অবস্থাটা আছে সেই অবস্থায় কিন্তু বেশি রান না, তবে আগের হিসাব যদি করেন তাহলে 151 রানও কিন্তু এই মিরপুরের মাঠে বেশি। তবে শেষ পর্যন্ত যেহেতু 151 রান হয়েছে এবং 192 রানে একটা টার্গেট দিয়েছিল রংপুর রাইডার্স, তবে বলাই যায় 4টা ইনিংসে রান কিন্তু ভালো এসেছে, 6-4-এর মার কিন্তু এসেছে এবং বোলাররা তেমন ভাবে সুবিধা করতে পারেননি। বলাই যায় এবারের বিপিএলটা আসলে জমজমাট হচ্ছে কিংবা হবে। রান পাচ্ছে ব্যাটাররা, বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা রান পাচ্ছে। ইয়াসির আলী রাব্বি 94 রান করেছেন, নুরুল হাসান সোহান রান করেছেন, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছেন। সব মিলিয়ে আসলে বাংলাদেশের জন্য প্রথম দিনটা বিপিএল এর পজিটিভ গেছে। এই পজিটিভিটি যদি ধরে রাখতে পারে, মাঠের খেলায় যদি খেলাটা ভালো পারফরমেন্স করতে পারে, তাহলেই হয়তো বা বিপিএলটা সফল হবে। যদিও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা আছে, তবে এইসব সমালোচনা শেষ হয়ে যাবে যদি কিনা বিপিএল এর খেলার মাঠে যেই পারফরমেন্সটা আছে বাংলাদেশের প্লেয়ার এবং ওভারঅল বিদেশি প্লেয়ার সবাই যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু সফল হবে। এখান থেকে প্লেয়ার বের হবে, নতুন প্লেয়ার বের হবে, তারা জাতীয় দলে খেলবেন, এটাই তো সবার প্রত্যাশা থাকে। এইরকম প্রত্যাশা আসলে আমাদের, এরকম বিপিএল জমজমাট বিপিএল হোক। আমরা একটা পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত বিসিবি চেষ্টা করেছে অনেক কিছু, হয়তো বা বিভিন্ন ভুল ভ্রান্তি থাকবে, তবে মাঠের খেলা যদি ভালো হয় সব ভুল ভ্রান্তি কিন্তু ভুলে যাবে দর্শকদের জন্যই মাঠের খেলা। আর যখন দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবে, তখন কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, বিপিএল এর জন্য পজিটিভ সাইন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ম্যাচে এবং পরবর্তী সময়ে আমরা লাইভে ডিসকাশন কিংবা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।